নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম। আজকের দিনটা আমার জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন, জানো তো। শুধু আমি বলে নই, এমন দিনগুলো এরকম এক দিন প্রতিটা সন্তানের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়। আজকে আমার মায়ের জন্মদিন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, জানো তো, আমার মা যখন এখানে থাকতেন, তোমাদের শুনলে একটু অবাকই লাগবে কথাটা। আমার মা যখন এখানে থাকতেন, আমাদের সামনের বিল্ডিংয়ে, কোনোদিনই কিন্তু মায়ের জন্মদিন পালন করিনি, বা পালন করা হয়নি বলতে পারো। কেন কি না, এই কথাটি শুনে তোমাদের আরও অবাক লাগবে, আমি আমার মায়ের জন্মদিন কবে সেটা জানতাম না। অনেকবার মাকে, অনেকবার বাবাকে জিজ্ঞেস করেছি, কিন্তু তারা বলেনি। তারও একটা কারণ আছে, কিন্তু তারা বলেনি মায়ের জন্মদিনটা কবে। না মা না বাবা। প্রথম দিকে দ্বিতীয় বলেনি, দ্বিতীয় বলেছিল জানি না। তো মা এখান থেকে যখন সেপ্টেম্বর মাসে চলে গেল, 2017 24শে সেপ্টেম্বর, চতুর্থীর দিন, তারপর থেকে আমার মা, দিদি যতদিন বেঁচে ছিল, আমার দিদি মায়ের জন্মদিন পালন করতো, মাকে কেক কাটাতো এবং সেই ভিডিওটা আমাকে শেয়ার করতো খুব খুশি মনে। আমি দেখতাম, সেটা ভালো লাগতো। আর আমার মা কি খুশি মনে কেক কাটতো, জানো তো। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আসতেই পারে, যে তুমি জানতে না, অথচ তোমার দিদি জন্মদিন পালন কিভাবে করতো। দেখবে কখনো কখনো দুটো সন্তানের মধ্যে একটি সন্তান খুব ক্লোজ হয়, বন্ধুর মতো হয়, তাই নাকি? বা একটি থাকলে তো ভীষণ বন্ধুর মতো হয়, যেমন বাবাই আমার ভীষণভাবে বন্ধু। কিন্তু দুজনের মধ্যে, দুটো সন্তানের মধ্যে একটি ভীষণভাবে ক্লোজ হয়, ভীষণ বন্ধুর মতো হয়, সব কথা যার সাথে শেয়ার করা যায়। আর আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি আমার বাবার খুব ক্লোজ ছিলাম ছোটোবেলা থেকে। এমন নয় যে মা করতাম না, কিন্তু মা আর দিদি এত ক্লোজ ছিল, আর দিদি মায়ের এত দুর্বলতা ছিল। মায়ের যত কষ্ট, যত কিছু আনন্দ, যা কিছু, এমনকি এই জন্মদিন, সবই দিদিকে শেয়ার করতো। দিদির মনে হলে বলতো, আর নইলে বলতো না। তো দিদির কাছেই আমি অনেক কিছু মায়ের কাছ থেকে, মায়ের জীবনের কথা শুনেছি। মা জীবনের দুঃখের কথাগুলো, মা কীভাবে জীবনে দাঁড়িয়েছিল, কীভাবে হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হয়েছিল, সব কিছু, মায়ের বিয়ে থেকে আরম্ভ করে সব আমি জানতাম না, আমাকে বলা হয়নি। হয়তো আমি ছোটো বলে আমাকে বলেনি, কিন্তু জন্মদিনের মতো একটা গুরুত্বপূর্ণ দিনের কথাটাও আমার মা বলতে কোনো দিন চায়নি আমাকে, এবং আমার দিদিও আমার সাথে কোনো দিনও সেটা জিজ্ঞেস করার পরেও শেয়ার করেনি। কিন্তু যখন শেয়ার করেছিল, তখনও অনেক দেরি হয়ে গেছে, অনেকটাই। তো যাই হোক, তো আজকে বাবাই যখন জিমে গেছিলো, বাবাইকে আমি বলেইছিলাম যে দেখ, তোর দাদা, দাদা মিন্স আমার মা আর বাবাকে তো দাদা দিদি বলতো, আমার ছেলে এই বলে ডাকতো। তো আমার বাবা, আমার দিদি, আমার শ্বশুরমশাই, সবাই জন্মদিন পালন হয়, চলে যাবার পরেও মিষ্টি বা পেস্ট্রি এগুলো দিয়ে পুজো করা হয়। তো সেটাই বাবাইকে বলেছিলাম যে তাহলে দিদিরটা বাদ পড়বে কেন, বেঁচে থাকাকালীন তো আমি কিছু করতে পারলাম না, জন্মদিন পালন কিছুই না, তো তুই কর, পেস্ট্রিটা নিয়ে আসিস, পুজো দিস। টানা 2018 থেকে 2022 অব্দি আমার দিদি জন্মদিন পালন করেছে, আমার মায়ের কেক কাটিয়েছে, মায়ের ভিডিও করেছে, ছবি তুলেছে, মা খুব খুশি হয়েছে। কিন্তু 2023-এ যখন আমার দিদির সেরিব্রাল হলো, তারপর তো আর হলো না মায়ের জন্মদিন পালন, কারণ দিদি 13ই জুন সেরিব্রালটা হয়েছিল। আর 2024-এ তো আমার দিদি, আমার মা সব চলে গেল। অক্টোবরের শেষের দিকে দিদি, আর নভেম্বরের প্রথমে মা। তো আজকে যখন একা ছিলাম, বাড়িতে একা আছি,
একটা গান শুনছিলাম জানো, তো সেই গানটা শুনতে শুনতে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল। হয় না অনেক সময় মনটা যখন একটু ভার থাকে, খারাপ থাকে, তখন যদি কোনো সেরকম একটা গান শোনো, মনটা ভীষণভাবে তখন খারাপ হয়ে যায়, কষ্ট হয় খুব, কান্না বেরিয়ে যায় খুব, তাই না? তো গানটা শুনতে শুনতে না একাই নিজের মনে হঠাৎ করে বলে ফেললাম, মা। যাই হোক, আজকে আর একটা দিন, সেটা হচ্ছে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে। আজকে কুণাল, মানে আমার হাজব্যান্ড, আর আমার শাশুড়ি মা আজকে আবার বন্দে ভারতে ফিরছেন। সপ্তাহে নিরাপদে বাড়িতে ফিরে আসুক। তো আমার মায়ের না একটা গান, অনেকগুলো অনেক অনেক গান মায়ের খুব প্রিয় ছিল, তার মধ্যে একটা গান মায়ের ভীষণ প্রিয় ছিল জানো তো, ভীষণ। তো আমি আজকে তোমাদেরকে যেমনভাবেই পারি সেই গানটা আজকে ওনার বিশেষ দিনে, আমার মায়ের বিশেষ দিনে মাকে উদ্দেশ্য করে, মায়ের জন্মদিন উপলক্ষে এই গানটা আমি একটু গাই, কেমন? আমি জানি না কেমন হবে, কিন্তু একটু গাই। তাহলে শুরু করি, কেমন? হয়তো সুরের একটু অদল বদল হবে, কারণ অনেক দিন আগে আমি এই গানটা স্টার মেকারে গিয়েছি, তারপরে তো সেভাবে আর গাইনি। তো শুরু করছি। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, খুশির খেয়ালে পাল তোলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ, স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তারে ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও, আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনোদিনও ভুলে ছেড়ো না গো তুমি এই হাত, ভুল হারানোর দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, চিরদিন তাকে মনের চারে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। আমি জানি গানটা খুব ভালো হয়নি, সুরও বেসুর হয়েছে, কিন্তু যেহেতু মায়ের খুব প্রিয় গান ছিল, সেই উদ্দেশ্যে এই গানটা আজকে তোমাদের আমি গেয়ে শোনালাম। আমি আর দুটো কথা তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, এটাই, একটা জিনিসটা খুব লক্ষ্য করে দেখেছি জানো, যে স্বামী যেমনই হোক, হ্যাঁ,
আসল কথা হচ্ছে স্বামী যেমনই হোক, সে ভালো হোক খারাপ হোক, কেয়ার করুক না করুক, ভালোবাসুক না বাসুক, কিন্তু যখন তার ছায়াটা মাথার উপর দিয়ে চলে যায়, মানে সরে যায় না, তখন খুব সত্যি কথা এটা যে যত প্রাণের সন্তান হোক, সে ছেলে হোক মেয়ে হোক, বা যে বাড়িতে মা থাকে, সন্তান বলছি তাই মা বলে সেটা বললাম, আমি সম্বোধন করলাম, সে ছেলের বাড়িতে থাকুক মেয়ের বাড়িতে থাকুক, তারা না সন্তানকে ভীষণ ভালোবাসে, খুব প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, কিন্তু তারা না সহজ হতে পারে না। পারে না, সহজ হতে পারে না। আমি এটা দেখেছি, আমার মায়ের ক্ষেত্রে দেখেছি। কালকেই বাবাইকে বলছিলাম, আমি সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যেমনই হোক, যাই করুক, যেমনই হোক, সহজ হতে পারে না। আমি আমার মাকেও বলতাম, আমি আমার শাশুড়ি মাকেও বলি, মা যা খেতে ইচ্ছে সেটা বলবে, সেটা আনিয়ে নেব, সেটা আনবো। আমি বলে না, আমি জোর করে করে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করি। আমার মা আমার দিদিকে বলতো না, দিদি ভীষণ প্রিয় ছিল, আমার দিদিকে বলতো না। আমার মাকে যে দেখতো তাকে বলতো আমার সিঙ্গারা খেতে ইচ্ছে হচ্ছে, জিলিপি খেতে ইচ্ছে হচ্ছে, সে আমার দিদিকে জানাতো, দিদি স্কুল ফেরত সব নিয়ে আসতো, বা কি মাছ খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সন্তানকে কেন জানি না বলতে পারে না। যেমন একটা জিনিস লক্ষ্য করেছি, সন্তানরা যখন বড় হয়ে যায় তখন যেমন মনের মধ্যে যত কষ্ট থাক, যাই থাক, ছোটোবেলায় যেমন জড়িয়ে ধরে মাকে বলতাম, সে মা এটা চাই, বা মা এইটা, এই জিনিসটা হয়েছে, বা আমি এখানে ব্যথা পেয়েছি, বড় হওয়ার পর যত কষ্ট যত ঝড়ই যাক জীবনে, কোনোদিনও মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে না সেই কথাটা বলতে পারিনি যে মা আমি ভালো নেই, তোমার হাতটা আমার মাথার উপর একটু রাখো। এটা আরও বেশি আমি রিয়েলাইজ করলাম কি জানো, একদিন আমার ছেলে খুব কাঁদছিল, আমার ছেলে কিন্তু খুব চাপা, কাঁদে না, ভীষণভাবে জিজ্ঞেস করছিলাম কী হয়েছে তোর এত কাঁদছিস কেন? ও কাঁদলে পরে না আমার মন খারাপ হয়েছে, আমি কাঁদতে শুরু করে দিই। কী হয়েছে এভাবে? ভীষণ এত চিৎকার করে কাঁদছিল না, মানে আমার খুব কষ্ট হচ্ছিল ভেতর। পরে শান্ত হবার পর যখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তখন ও আমাকে বললো, মা তোমার জন্য চিন্তা হয়, তোমাকে তো ভালো রাখতে পারছি না। আমি বললাম দুর্বোকা, একদিন সব ঠিক হয়ে যাবে, সেই আশাতেই আমরা বুক বাঁধি, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ছেলের মনে যা কষ্ট, সেটা আমি দেখলাম। আগে যেমন জড়িয়ে ধরতো আমাকে, কিন্তু জড়িয়ে ধরে সে বলতে পারলো না, কোথাও বাধো লাগলো তার কষ্টটা আমাকে বলার। আমি তো তার মা, আমি তার প্রাণের চেয়ে প্রিয়, আর বাবাই আমার প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের থেকেও প্রিয়, কিন্তু সে কিন্তু আমাকে জড়িয়ে ধরে আমার কোলে মাথা রেখে বলতে পারলো না, মা আমি আর পারছি না, আমার খুব কষ্ট, আমার খুব দুঃখ, আমার খুব চিন্তা। এটা হয় একটা সময় পর, কেন জানি না, সেটা পরিস্থিতির জন্যেই হোক, স্বাভাবিক একটা প্রাকৃতিক নিয়মেই হোক, যে কোনো কারণেই হোক, মাও যেমন সন্তানকে অনেক কিছু বলতে পারে না, সন্তানও বড় হয়ে যাওয়ার পর মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে সেই কথাটা বলতে পারে না। সে মা যতই তার বন্ধু হোক, পারে না।
তো এটাই আমি কালকে বলছিলাম বাবাইকে যে তোমরা হয়তো অনেক ভিডিওতেই শুনেছ আমার শাশুড়ির সাথে আমার অতটা বন্ডিং নেই। আমি যাই করার চেষ্টা করি উনি আমার খুঁত ধরেন, আমাকে ব্লেম দেন। যাই হোক, আমি শুধু চিন্তা করলাম বয়স তো হয়েছে, অ্যাক্সিডেন্টালি আমি যদি না চলে যাই উনি আর কদিন। কথাই তো বলছে, মারধর তো করে না, কথাই তো বলছে। কী হয়েছে, আমি তো তাতে ক্ষয়েও যাচ্ছি না, ফোসকাও পড়ছে না, সহ্য করে নেব। কেন কি কোথাও একটা জায়গায় আমি খুব ডিপলি চিন্তা করে দেখেছি উনি তো একা কোথাও একটা জায়গায়, ওর ছেলে সাথে থাকে, মানে আমার হাজব্যান্ড সাথে রাত্রিবেলা ঘুমোয়, সব ঠিক আছে, কিন্তু বসে যে দুটো কথা বলা মায়ের সাথে। আমি যেমন আমার শাশুড়িকে, কিন্তু আমি যখন রান্নাঘরে রান্না করি আমার শাশুড়ি মাকে আমি বলি তোমার ছোটোবেলার গল্পগুলো একটু বলো না। আমার না ছোটোবেলার গল্প শুনতে ভীষণ ভালো লাগে সবার, মানে দেখো খুশি মনে আমাকে এত সুন্দর আনন্দে এত সুন্দরভাবে গল্পগুলো বললেন। আমিও কোয়ারি করছি, আমি জিজ্ঞেস করছি, আমারও বেশ ভালো লাগছে, একটা আগ্রহ জাগছে যে কেমন ছিল আমার শাশুড়ির দিনগুলো, যখন ও তো ছোটো ছিল এক সময়, ওনার বাবা মা উনি কী কী করতেন সেগুলো, উনিও খুব উৎসাহের সাথে। কিন্তু আমি দেখলাম যে এইসব জিনিসগুলো আমার হাজব্যান্ডের সাথে কিছু গল্প করলেও এগুলো বিরক্ত হয়। মাকেও তো সময় দেওয়া উচিত। মানলাম আমার শ্বশুরমশাই সবসময় আমার শাশুড়িকে বকাবকি করতেন, হ্যাঁ, ওই একটি মানুষ ছিল সারাক্ষণই বকতো আমার শাশুড়িকে। তো যেমনই হোক তাও তো সেই মানুষটা ছিল নিজের, চলে গেছে। আমি বলি আমার ঘরে তুমি এখানে আসো না কেন, এই ঘরে ঢোকো না কেন, আসো না কেন, এসে তো আমার সাথে গল্প করো। আমি দেখি চুপচাপ একা বসে থাকি, একা বসে থাকে, আমার শাশুড়িও একা বসে থাকে, আমার মা যেমন একা বসে থাকতো, একা শুয়ে থাকতো। আমি যখন যেতাম মায়ের কাছে, মাকে টাইম দিতাম। কোনো একটা সময় সবাই খুব একা হয়ে যায়। হ্যাঁ, আমি আমার বাবা বা শ্বশুর মশাইয়ের ব্যাপারে বলতে পারলাম না, কেন ওরা তারা তো আগে চলে গেছেন। হয়তো এরমভাবে যারা থাকেন, যেসব বাবারা বা শ্বশুরমশাইরা, তারাও হয়তো একাই হয়ে যায় কোনো এক সময়। এই তো জীবনের আছে কি বলো তো, আজ আছি কালকে। যাই হোক, মিলেমিশে তো থাকা উচিত। আজকে আমি যতই মা বলে ডাকি, মা আর ফিরবে না। আচ্ছা, তোমাদেরকে বারবার বলছিলাম মা আমার জন্মদিন কেন জানাতে চায়নি, বা কাউকে জানাতে চাইতো না আমার মা জন্মদিনটা। কেন কি আমার মায়ের জীবনটা খুব কষ্টের, জানো তো, কেটেছে। আমার মায়ের যখন 26 দিন বয়স, 26 দিনের বাচ্চা একটা, সেই 26 দিন বয়সে আমার দাদু মারা যায়। মাকে অনেক কিছু শুনতে হয়েছে, তার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে। সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেল আমার মাটা, শেষ জীবনে কষ্ট পেয়ে চলে গেল। তা আমার কপালে কি আছে তো জানি না, তাই ঠিক করেছি যতদিন আছি ভালোভাবে থাকবো। ভালোভাবে কেমন বলো তো, যাই বলুক যাই করুক আমার শাশুড়ি, আমি কোনো প্রতিবাদ আর করবো না, করবো না। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল সেই আজকের ভিডিওটা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার ভিডিও যারা যারা দেখছো, যারা যারা সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদটাও খুব কম বলা হবে তাদেরকে। তো ভালোবাসা দিও, ভালোবাসা নিও, অনেক ভালোবাসি তোমাদের। ভিডিও শেষ করার আগে সবসময় যা কথা বলি সেটা আবারও বলছি, অবশ্যই হাসি খুশি থেকো, সুস্থ থেকো, আর সবচেয়ে বড় কথা সাবধানে থেকো, কেমন? তোমাদেরকে অনেক ভালোবাসি। আবারও
কোনো ব্লগ যদি মনে হয় সেই নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো, কেমন? তো আজকের মতো আসি। লাভ ইউ, টাটা।